আমার স্বামী এখন ঘুম থেকে সজাগ হয়ে যায় যদি, বলা যায় না। তুই এখানে আসবি, আমাকে বলবি না? আমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিতাম, তাহলে দুজন মিলে খুব মস্তি করতে পারতাম। আমি মৃদুকে টান দিয়ে আমার কাছে এসে বললাম, তোর শরীরে তো পরপুরুষের গন্ধ বেরোচ্ছে। মৃদু হাসি দিয়ে বলল, গন্ধ বের হলে হতেই পারে, কিছুক্ষণ আগে আমি ওর সাথে। মৃদুকে দূরে ঠেলে বললাম, ওয়াক থু, ছি, তুই দূরে থাক আমার থেকে। মৃদু আমাকে উল্টা জড়িয়ে ধরে বলল, আমি জানি তুই আমার কাছে কি চাস, চল অন্য রুমে। ও ঘুম থেকে উঠবে না, আজকে সারা রাত আমি আর তুই শুধু। আমি হাসি দিয়ে বললাম, আমি কি তোর মতন নষ্ট ছেলে রে? এই কথা বলে আমি পকেট থেকে রুমাল বের করে ওর মুখে ধরলাম। আরো খুব সহজে অজ্ঞান হয়ে গেল। আমি খুব সতর্কতার সাথে ওকে রুম থেকে বের করলাম। তবে আমার মনে হলো যেন কেউ আমাকে দূর থেকে দেখছে, কিন্তু যখনই আমি তাকাই তখনই দেখি কিছু নাই। এজন্য আমি আমার কাজে মনোযোগ দিলাম। মেয়েদুকে আমি রিক্সায় তুলে পুরাতন একটা বাড়িতে নিয়ে গেলাম। এখানে তেমন কেউ থাকে না। মেয়েদুকে নিয়ে চেয়ারে বেঁধে দিলাম আর একটু পানি এনে ওর মুখে দিতে ওর জ্ঞান ফিরে আসলো। ওর হাত পা বাঁধা অবস্থায় দেখে ও জোরে চিৎকার দিয়ে বললো, আমাকে কেউ বাঁচাও প্লিজ। আর আমি এখানে কিভাবে আসলাম? আমি লাইট জ্বালিয়ে মৃত্যুর সামনে গিয়ে বললাম, আমি তোর এখানে নিয়ে আসছি, আজকে খুব কাছ থেকে নিজের মৃত্যু দেখতে পারবি তুই। তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? আর তুই তো আমার সাথে শারীরিক সম্পর্ক। বোকামে, তোর কি মনে হয় আমি তোর সাথে এসব করতে গিয়েছিলাম? তোরে তুলে আনতে গিয়েছিলাম। আমার বাবাকে তুই আর তোর বান্ধবী প্ল্যান করে মারলি। এজন্য এখন আমি তোরেও ঠিক এভাবেই মারবো। আর তোরে মেরে পরে তোর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো, যাতে সবাই বোঝে এটা একটা আত্মহত্যা। আমার কথা শুনে মৃত্যু ভয় পেয়ে বললো, তার মানে তুই সবকিছু। আমি সবকিছু জেনে গেছি। আর সেদিন তোর ফোনটা আমার কাছেই ছিল, ওটা আমি পরে তোর সাথে গিয়ে রাস্তায় রেখে আসছি। এখন মৃত্যুর জন্য তৈরি হ। আমার কথা শুনে মৃত্যু কান্না করে বলল, আমাকে ছেড়ে দে তুই। তুই যা বলবি আমি তাই করব। প্লিজ আমাকে ছেড়ে দে। আর আমি তো তোর বাবাকে মারি নাই, তোর বাবাকে তো তোর ভাবি মেরেছে। প্লিজ তুই আমাকে ছেড়ে দে। ভাবি মেরেছে মারলাম, কিন্তু বুদ্ধি তো তোর ছিল। হঠাৎ আমি পিছনের কিছু আওয়াজ শুনলাম, আর আমার পিছনে পিছনে কেউ একজন আসছে, এটা আমি শিওর। এজন্য আমি বললাম, এখানে অন্ধকারের ভিতরে যে লুকিয়ে আসো বের হয়ে এখানে আসো, আর নাহলে খুব খারাপ ভাবে বলে দিলাম। কিন্তু আমাকে অবাক করে প্রিয়া অন্ধকার থেকে বের হয়ে আসলো। কিন্তু ও কিভাবে জানে আমি মৃদুকে এখানে নিয়ে আসছি? তাহলে কি প্রিয়া আমার পিছু নিয়েছিল? প্রিয়া আমার কাছে এসে ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, তাই বলে আপনি কাউকে খুন করে ফেলবেন? আপনার একটা মেয়ে আছে, ওর কি হবে? একবার ওর কথা চিন্তা করেন। প্রিয়ার চড় খেয়ে বললাম, তুমি আমাকে মারতে পারলে প্রিয়া? খুব কষ্ট পেলাম, তবে তুমি জানো না ও আমার বাবাকে মেরেছে। ওকে আমি কিভাবে ছেড়ে দেই? আপনি জেলে গেলে আপনার মেয়েকে কে দেখবে বলেন? কেন এমন পাগলামো করছেন? এই কথা বলে প্রিয়া মৃত্যুর সামনে গিয়ে ওর হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, এখান থেকে চলে যান। আজকে আমি ছিলাম বলে বেঁচে গেছেন। এখান থেকে অনেক অনেক দূরে চলে যান বলছি। আপনি আমার মালিককে মেরেছেন, আমাকে অপমান করে বাসা থেকে বের করেছেন। খুব রাগ জমা আছে আপনার ওপর, এই জন্য বলছি এখান থেকে পালিয়ে চলে যান। মৃত্যু ছাড়া পেতে আমার সামনে এসে বলল, ভাবছিলাম সব কিছু এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু তুই তো আমাকে খারাপ হতে আবার বাধ্য করলি। সামনে অনেক বড় খেলা হবে, তৈরি থাকিস। এই কথা বলে মৃত্যু চলে গেল। আমি এখন কি করব আমার মাথা কাজ করছে না। হঠাৎ করে প্রিয়া দৌড়ে এসে আমাকে জোরে ধরে বলল, ভাইয়া, আমাকে মাফ করে দেন। আমি আপনাকে জ্বর দিতে চাই নাই। আপনাকে আমি কতটা সম্মান করি জানেন তো আপনি। কিন্তু আপনি ওকে মারলে জেলে চলে যাবেন। আপনি জেলে চলে গেলে আমি কিভাবে এসব দেখে সহ্য করব? এই জন্য আপনার পিছু নিয়েছি আমি। আর কখনো এমন কাজ করবেন না। তবে যদি সম্ভব হয় আমাকে ভুলে যান। বেঁচে থেকেও আমি এখন মৃতর মতোই হয়ে গেছি। আমার মতো অভাগা কপাল আর কারণ নাই। আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। অনেক অনেক ভালোবাসি আপনাকে, তবে সব কিছু সবাই পায় না ভাইয়া। আপনার কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না। মন চায় নিজের গলায় নিজে ধরি দিয়ে আত্মহত্যা করি। তবে সব কিছু আমার হাতের নাগালের বাইরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নেবে। আমার কথা একেবারে ভুলে যান। এই কথা বলে প্রিয়া কান্না করতে করতে চলে যাচ্ছিল। আমি ওকে ডাক দিয়ে বললাম, দাঁড়াও প্রিয়া, আমার কথাটা তো শোনো। কিন্তু ও দৌড়ে চলে গেল।
আমি এটা বুঝতে পারছি না প্রিয়ার সাথে কি হয়েছে। তবে আমি এখন যতটুকু বুঝলাম, প্রিয়া আমাকে এখনো বলতে পারে নাই। আমি তোকে মেরে ফেলবো এই ভয়ে আমাকে বাঁচাতে দৌড়ে এখানে আসছে। কিন্তু কিসের কারণে প্রিয়া আমার সাথে এমন করছে? ও কথাও বলে না কেন আমার সাথে, আর আজকে বললো ওকে ভুলে যেতে? কোনো একটা কারণ তো আছে এখানে, এটা আমার খুঁজে বের করতেই হবে। প্রিয়াকে আবার আমার ফিরিয়ে আনতে হবে। আগে আমার সবকিছু খুঁজে বের করতে হবে। আমি রিক্সা নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম। তো মৃদুকে ছেড়ে দিয়ে মনে হচ্ছে আমি বড় একটা ভুল করে ফেলেছি। মৃদু এইভাবে থামার মেয়ে না, ও কিছু একটা তো করবেই। যাক, এসব চিন্তা করে লাভ নেই, এখন ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে আমার বুকের উপর বসে আছে। আর মাহিকে দেখে বললাম, কি আম্মু এত সকাল সকাল চলে এসেছে? মাহি আমার গলা চেপে ধরে বললো, চুপ করো বাবা, তুমি কোনো কথাই বলবে না। ওই আন্টির কাছে আমাকে একা একা রেখে আসছো কেন? জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। সরি আম্মু, আমার ভুল হয়ে গেছে। না, আমি মানবো না। তুমি আমাকে একা একা রেখে আসছো কেন তাই বলো, না হলে আমি কিন্তু। আমি কি ভেতরে আসবো? ইতিকে দেখে বললাম, ইতি আমাকে বাঁচাও তো, দেখো সকাল সকাল আমার মেয়ে আমার সাথে কি শুরু করছে। মাহি আমার উপর থেকে উঠে মুখ বাঁকিয়ে বলল, তোমার সাথে আমার কোনো কথাই নেই, আর কখনো আমাকে আম্মু বলবে না। আর আমি এখন ঘুমাবো, আমাকে একদম ডাকবে না। এই কথা বলে মাহি বিছানা অন্য পাশে শুয়ে গেল। হঠাৎ করে ইতি আমার পাশে হাত ধরে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে বসো, আমি ফ্রেশ হয়ে আসি। না, আজকে কোনো অজুহাত চলবে না। আজকে আমি বলেই ফেলবো, যা হবার হবে। আচ্ছা আমি বলছি তো বলবে, আমি শুধু একটু ওয়াশরুম থেকে আসি। না, আগে আমার কথা শুনবেন, তারপর যাবেন। সকাল সকাল এমন পাগলামো কেন শুরু করলি ইতি? পাগলামো না, আমি আমার মনের কথা আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে, দেখি তুমি কি বলতে চাও। আপনি আমাকে বিয়ে করবেন? আপনার মেয়ে আছে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি সব কিছু জেনেই আপনাকে এই প্রস্তাব দিয়েছি। আমি ইতির কথা শুনে হেসে বললাম, কি শুরু করলে ইতি? সকাল সকাল এমন মজা করার কি কোনো মানে আছে বলো? আমি মোটেও আপনার সাথে মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। কিন্তু কিন্তু আমি শুনতে চাই না, আমাকে আপনি উত্তর দেন। আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি কি বলি আগে মনোযোগ দিয়ে শোনো, পরে কথা বলবে। দেখো, আমার সাথে এতদিন ছিলি বলে তোমার এই ধারণা হয়েছে যে আমার বউ হওয়া। মনে করো আমি এই পৃথিবীতে খুব ভালো ছেলে, তোমার কথা মানলাম আমি। কিন্তু একবার এটা চিন্তা করো, আমি বিবাহিত একটা পুরুষ, আমার একটা মেয়ে আছে, আমার মতো কত ভালো ভালো ছেলে আছে। আর তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ, এই জন্য এমন পাগলামো করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার থেকেও ভালো ছেলে তুমি বিয়ে করতে পারবে। আর মনে করো তোমাকে আমি বিয়ে করছি, হঠাৎ করে যদি আমার বউ ফিরে আসে, তো তাহলে আমি কি করব বলো? ওকে ডিভোর্সও দেওয়া হয় নাই। দেখেন, আমাকে যদি আজকে আপনি 2-5 বোঝান তাহলে আমি বুঝবো না। আমি সতীনের ঘর করে খেতেও রাজি আছি। আপনি আমাকে বিয়ে করবেন কি না তাই বলেন। আমি হ্যাঁ অথবা না উত্তর শুনতে চাই। কি এক বিপদে পড়লাম এখন। এই মেয়েকে এখন কিভাবে বোঝাই যে আমি ওকে বিয়ে করতে পারবো না? আর সকাল সকাল ওর মাথায় বিয়ের ভূত উঠলো কেন, এটাই আমি বুঝতে পারছি না। নাকি চাচাই ওকে এখানে পাঠিয়েছে, কি জানি বাবা, কি বলবো। কি হলো বলেন? এভাবে মনে মনে কি চিন্তা করেন? দেখো ইতি, ওর আম্মু যাওয়ার পর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার পুরো জীবন কাটিয়ে দেবো মায়ের দিকে তাকিয়ে। কাউকে আর বিয়ে করবো না আমি। আর আমি তোমাকে সবসময় ছোট বোনের মতোই দেখছি, কিন্তু তুমি যে কখনো আমাকে এই কথা বলবে এটা আমার বিশ্বাস ছিল না। আমি তোমাকে দিয়ে এটা আশা করি নাই। ইতি চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল। চলে গেলে এখন আমার আর কিছু করার নেই। আর আমার ওকে বিয়ে করার তেমন ইচ্ছে নেই। ও, বলছি না আমি মন দিয়েছি একজনকে, বিয়ে করলে ওকেই করব। আর যদিও প্রিয়ার বিয়ে হয়ে যায়, ওর বিয়ের 1 মিনিট আগে হলে ওকে আমি তুলে আনবো। এজন্য যদি আমাকে যুদ্ধ করতে হয় তাও করব। ফ্রেশ হয়ে আমি রুম থেকে বের হলাম। এতে চুপচাপ আমার সামনে নাস্তা দিয়ে চলে গেল, একটাও কথা বলে নাই। হয়তো আমি ওর মুখের উপর না করবো এটাও আশা করে নাই। ও কথা না বললে তাতে আমার কি, অনেকদিন হলো মায়ের জন্য মার্কেট করা হয় নাই, তাই ভাবলাম বাজার থেকে কিছু নিয়ে আসি। আর এতে যেহেতু মন খারাপ, ওকেও কিছু কিনে দেই, তাহলে হয়তো ওর মন ভালো হয়ে যাবে। এজন্য নাস্তা শেষ করে ইতির উদ্দেশ্যে বললাম, আমার মেয়ে হয়তো রুমে ঘুমাচ্ছে, ওর খেয়াল রাখবে একটু। আমি যাবো আর আসবো। আমার কথা শুনে তুই আমাকে উত্তর দিল, আপনি আমার কে যে আপনার মেয়েকে দেখে রাখতে হবে? আমার নিজের কাজ নিজে করতে পারেন না? ইতির কথা শুনে আজকে সত্যি আমার মনটা খারাপ হয়ে গেল। ওদের জন্য এত কিছু বললাম আমি, আর ইতি এখন আমাকে এই কথা বললো। হয়তো ওকে আমি না করেছি দেখে জন্য রেগে আছে। থাক, এখন আর এই মেয়েকে কিছু বলা যাবে না, এমনি হয়তো রেগে আছে। আমি আর কিছু না বলে সরাসরি মার্কেটে চলে গেলাম। 1 ঘন্টার মতো সময় এখানে চলে গেল। কেনাকাটা শেষ হতে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু বাসার কাছে গিয়ে দেখি আমাদের বস্তিতে যতগুলো বাড়ি ছিল সবগুলো ভেঙে ফেলা হচ্ছে। চাচা দৌড়ে দাঁড়িয়ে চিৎকার দিয়ে কান্না করে বলছে, প্লিজ আপনারা এমন করবেন না। এই বাড়ি ভেঙে ফেললে আমরা কোথায় যাব?
আর সরকারের তো অনেক জায়গা পড়ে আছে, গরিবের পেটে কেন লাথি মারছেন? আমি এসব দেখে দৌড়ে ইতির কাছে চলে গেলাম, গিয়ে বললাম, ইতি এসব কি হচ্ছে? আর ওরা এভাবে ঘর বাড়ি ভেঙে ফেলছে কেন? ইতি কান্না করে বলল, ভাইয়া, আমরা সরকারের জায়গা নাকি দখল করেছি, আর এখন এই জায়গা দিয়ে নতুন রাস্তা তৈরি হবে। এজন্য বস্তিতে যত ঘরবাড়ি ছিল সব ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু আমরা এখন কোথায় যাব? আমাদের মতো গরিবদের কে আশ্রয় দেবে? যারা কাগজপত্র নিয়ে সব ঘর বাড়ি ভেঙে ফেলছে তাদের কাছে যাওয়া যাচ্ছে না পুলিশের কারণে। ওরা আমাদের বারবার আটকে দিয়ে বলছে, আমাদের কিছু করার নেই, আমাদের উপর মহল থেকে অর্ডার আসছে। আমি কিছু করতে পারবো না বলে দৌড়ে থানার দিকে যেতে লাগলাম। যাকে দিয়ে কিছু করানো যাবে তার কাছেই যাচ্ছি। থানায় গিয়ে দেখি একজন কনস্টেবল আর প্রিয়া মিলে কিসের জন্য ফাইল তৈরি করছে। আমি প্রিয়ার সামনে গিয়ে বললাম, প্রিয়া, আমার সাথে একটু চলো প্লিজ। অন্য যে একজন কনস্টেবল ছিল সে আমাকে বলল, কিরে, ওর তো সাহস কম না, আমার সামনে তুই ওনাকে নাম ধরে ডাকিস? প্রিয়া কনস্টেবলের কথা শুনে বলল, ওনাকে কিছু বলবে না, উনি আমার খুব কাছের মানুষ। আর এভাবে এখানে দৌড়ে আসলে কেন? কি হয়েছে? আমি প্রিয়ার হাত ধরে বললাম, প্লিজ আমার সাথে একটু চলেন, অনেক বড় একটা সমস্যায় পড়ছি। প্রিয়া আমার কথা শুনে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চলো, কিন্তু কোথায় যেতে হবে এটা তো আর বললে না। প্রিয়ার কোনো কথায় উত্তর না দিয়ে ওকে সরাসরি আমাদের বাসার সামনে নিয়ে এলাম। আর সবকিছু দেখে বললাম, আমি কোনোদের সাথে কথা বলতে দিচ্ছি না, তুমি একটু কথা বলো দেখো না প্লিজ। তাছাড়া এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা নেই, প্লিজ তুমি একটু কথা বলে দেখো না, যাতে আমাদের ঘরে কিছু না করে। প্রিয়া আমার কথা শুনে ওদের সামনে চলে গেল। আমার মেয়ে প্রিয়াকে দেখে ওর কাছে গিয়ে আম্মু আম্মু বলতে শুরু করলো। প্রিয়া কিছুক্ষণ ওদের সাথে কথা বলে আমার সামনে এসে বলল, এখানে আমার কিছু করার নেই, সরকার থেকে অনুমতি নিয়ে ওরা কাজ করছে, এটা সরকারি জায়গা, কেউ এসে ওদের আটকাতে পারবে না। প্রিয়ার এই কথা শুনে চাচা মাটিতে লুটিয়ে পড়লো। তাড়াতাড়ি চাচার কাছে গেলাম, এদিকে ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি ওনাকে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার ওনাকে দেখে বলল, ওনাকে এখানে নিয়ে আসার আগে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, এখানে আমাদের কিচ্ছু করার নাই। ডাক্তারের কথা শুনে ইতি কান্নায় লুটিয়ে পড়লো। আমি একপাশে চুপচাপ বসে আছি। কি করলাম আমি? নিজের হাতে ধরে সবকিছু নষ্ট করে দিলাম। প্রিয়া আমার পাশে দাঁড়িয়ে আছে, ওর কোলে আমার মেয়ে। প্রিয়া মাইকে নিচে নামিয়ে বলল, আম্মু, তুমি থাকো, আমাকে এখন থানায় যেতে হবে। প্রিয়া আমার সামনে এসে বলল, আমার এখানে কিচ্ছু করার ছিল না, যতটুকু করার ছিল আমি করছি। ঠাস ঠাস করে প্রিয়ার গালে ধরে চড় দিয়ে বললাম, আজকে ভালো চাকরি করিস, ভালো বয়ফ্রেন্ড আছে, আমার তো ছেলের দরকার নেই। হ্যাঁ, আজকে একটু সামান্য সাহায্য চেয়েছিলাম তোর কাছে, এটাও তুই দিতে পারলি না। যা, আমার আর তোর দরকার নেই। কথা বলতে গেলে আমার সাথে কথা বলিস না, খুব ভাব হয়েছে তোর। এখন আমার চাচা মারা গেছে আর তুই আমার মেয়েকে কোলে থেকে নামিয়ে বলিস তোর এখন যেতে হবে? যা তুই, তোরে এখন আমার আর দরকার নেই, তুই তো চাকরি নিয়ে থাক, যা, আমার আর লাগবে না তোরে, যা এখান থেকে, আর আমার সামনেও আসবি না। খুব ইগো হয়েছে না তোর? যা, তুই তোর ইগো নিয়ে থাক। এর মাঝে আপু চলে আসলো, হয়তো আপু চাচার মৃত্যুর খবর শুনে এখানে আসছে। তবে প্রিয়া চোখের পানি ছেড়ে হাসপাতাল থেকে বের হয়ে গেল। ওকে কি বেশি বলে ফেলছে আমি? আর তাছাড়া ওর এখানে সত্যি কিছু করার ছিল না, কিন্তু এখন এই সময়েও আমার মেয়েকে একা রেখে কিভাবে চলে গেল? আমার পরে যদি মাহিকে কাউকে ভালোবাসে সেটা হলো প্রিয়াকে। চাচাকে হাসপাতাল থেকে নিয়ে মাটি দেওয়া হলো, তবে ইতির কান্না থামানো যাচ্ছে না। এই পৃথিবীতে ইতির যে আর কেউ নেই, এই জন্য হয়তো এভাবে কান্না করছে। আপু আমাদের ওদের বাসায় নিয়ে গেল, কিন্তু আপুর বাসায় যাওয়ার পর আমার এত জ্বর উঠছে, জ্বরের ঠেলায় ঠিক মতো বিছানা থেকে উঠতে পারে না। আপু বাসায় 2 দিন ডাক্তার নিয়ে আসছে, আজকে 5 দিনের মতো চলে গেল। এখন আমি মোটামুটি সুস্থ হয়েছি। তবে যখন আমি অসুস্থ ছিলাম তখন মাঝরাতে মনে হতো যেন কেউ একজন আমার পাশে বসে আমার মাথায় জল পড়তে দিচ্ছে। হয়তো এটা আমার আপুই হবে। সকালে মাহিকে করে নিয়ে সোফায় বসে আছি, তখন আপু ভেতর থেকে এসে বলল, এখন কেমন লাগছে তোর? মোটামুটি একটু ভালো লাগছে আপু। তুই কি এটা মনে করিস না এত তাড়াতাড়ি আমি কিভাবে সুস্থ হয়ে গেলাম? কি বলতে চাস আপু, তুই একটু বুঝিয়ে বল। দেখ ভাই, আমি তোরে মিথ্যে কথা বলবো না, আর আমি তোর বড় বোন, একটু হলেও তোর মনের কথা বুঝি। তুই অসুস্থ হওয়ার একদিন পরেই পিয়া এসে তোর খোঁজ খবর নিয়েছিল, আর তুই অসুস্থ ছিলি বলে কিছু বলতে পারিস নাই। প্রিয়া ডিউটি শেষ করে রাতে তোর মাথার পাশে বসে তোর মাথায় জলপট্টি দিয়েছে, আবার যখন তোর ঘুম ভাঙবে তার আগেই ও চলে গেছে, কিন্তু তুই কিছু বলতে পারিস নাই। কি বলিস এসব আপু? তুই কি পিয়াকে আগে থেকেই পছন্দ করতি? শুধু পছন্দ করতাম না, পরিবারের বিরুদ্ধে গিয়ে ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। কি বলবো তোরে, বলার মতো ভাষা নেই আমার। একটা মেয়ে কতটা অসহায় হলে এসব বলতে পারে। তুই ওর বিষয়ে কিছু জানিস ও কতটা বিপদে আছে?
প্লিজ আপু বল ওর কি হয়েছে। আর আমি তো এসব খোঁজ খবর নিতে চেয়েছিলাম, কিন্তু সময়ের কারণে পারি নাই। শেষের দিন যখন ও চলে যাবে তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম এত ভালোবাসা যেহেতু আমার ভাইকে তো দূরে আছে কেন। ও উত্তরে কি বলল জানিস? শুধু বলল, চাইলে কি সব কিছু পাওয়া যায় আপু? আমার কপালে সুখ নাই, সারা জীবন কষ্ট করে দিন কাটিয়েছি, এখনও ঠিক তেমন করেই যাচ্ছে। এই পর্যন্ত বলে আপু একটু চুপ হয়ে আবার বলল, ওর বাবা মাকে মেরে ফেলা হয়েছে। আর ওর বাবা মাকে কে মেরেছে জানিস? এই মেয়রের ছেলে রাসেল। ওর যখন পুলিশের চাকরি হয়েছে তখন ওই রাসেলকে দেখে পছন্দ করে নিয়েছিল। প্রিয়া ওকে বিয়ে করবে না দেখেই ওর বাবা মাকে ওই রাসেল মেরে ফেলেছে। এখন ওকে আটকে রাখছে ও। রাসেলের কাছে নাকি পার্সোনাল কিছু পিক আছে প্রিয়ার, এই জন্যই ওর কথা শোনে। খুব বিপদে আছে ওই মেয়েটা। আর এইসব কথা যেন ও কাউকে না বলে এই বিষয়ে ওকে না করেছে। আমি ওকে জোর করেছি বলেই ও সব কিছু বলে দিয়েছে। আর এটাও বলে গেছে তোর কাছে আর কোনোদিন আসবে না, যদি মরে যায় তো ও আসবে না, তোরে ভালো থাকতে বলেছে। আপুর বলা কথাগুলো শুনে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি জানতাম প্রিয়া আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না। প্রিয়ার প্রতি আমার এই বিশ্বাসটা ছিল, কিন্তু আমি ওকে বুঝতে পারি নাই। আমি চোখের পানি মুছে বললাম, এখন কি করবো বল আপু? তুই জানিস তোর ভাই প্রিয়াকে ছাড়া থাকতে পারবে না। দিব এক চর। আর তুই ওকে সেদিন কেন মেরেছিলি? তুই জানিস সেদিন ও কতটা কষ্ট পেয়েছে। একমাত্র তোর কারণেই ওই মেয়েটা এত কিছু করেছে। আর কি করবে ও বল? প্লিজ আপু তুই এভাবে বলিস না, সব দোষ আমার, আমি ওকে বুঝতে পারি নাই। তো এখন কি করবি? প্রিয়াকে নিয়ে আসলে ওর ক্ষতি হবে আমি জানি। আমি কিছু জানি না, সবকিছু জানিস তুই। যদি প্রিয়াকে আমার কাছে এনে না দিস তাহলে আমাকে পাবি না। সব পাগল ছাগল আমার কাছে আসে, দোষ করবা তুমি আর বিপদ থেকে উদ্ধার করবো আমি? এটা হবে না। আমি মাহির কানে কানে বললাম, মাহি তুমি চাও না তোমার আম্মু তোমার সাথে থাকুক? তোমার আম্মুকে তোমার আন্টি এনে দিতে পারবে। যাও আন্টিকে গিয়ে বলো তোমার আম্মুকে এনে দিতে। তোমার আম্মুকে লুকিয়ে রাখছে তোমার এই আন্টি। এই পর্যন্ত বলতেই মাহি আমার কোল থেকে লাফ দিয়ে আপুর কাছে গিয়ে আপু গলা চেপে ধরে বলল, আমি আম্মুকে কোথায় লুকিয়ে রেখেছো? আম্মুকে এনে দাও বলছি, না হলে আপনাকে মেরে ফেলবো কিন্তু। আমার আম্মুকে বের করে দিন। আমি মুখে হাত চেপে হাসছি। আপু চোখ ঘুরিয়ে বলল, তোরে কি যে করবো আমি। আমি এবার হাসতে হাসতে বললাম, আমার মেয়ে তো ঠিকই বলছে, ওর আম্মুকে এনে দে তুই, নইলে তোরে ও ছাড়বে না। আপু, আমি কি কিছু বলতে পারি আপনার সাথে? এতে গিয়ে দেখে আপু বলল, বলো কি বলবে। আর তোমার এখানে থাকতে তো কোনো সমস্যা হচ্ছে না? না আপু, তেমন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমার এখানে থাকতে ভালো লাগছে না। আমি ইতির কথা শুনে বললাম, দেখ ইতি, এখানে তুমি যা চাইছো তা হয়তো পাবে না, তবে তোমার বাবা মারা গেছে, এখন তোমার সব দায়িত্ব আমার। আমি একটা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দেবো, পরে তোমার যা মন চায় তাই করবে, কিন্তু এখন তোমার সবকিছু দেখাশোনা করার দায়িত্ব আমার। ইতি আমার কথা শুনে বলল, আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। যদি পারেন আমার জন্য একটা চাকরি খুঁজে দেন, ওইটা করে জীবন পার করে দেব। যাকে বিয়ে করব ভেবেছিলাম তাকে তো আর পাই নাই। এই কথা বলে ইতি মাহিকে নিয়ে ভেতরে চলে গেল। ইতি যাওয়ার পর আপু বলল, ও আবার কাকে বিয়ে করতে চাইছিল? আর বলিস না আপু, ও আমাকে বলছিল আপনি আমাকে বিয়ে করবেন নাকি, কিন্তু আমি প্রিয়াকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, এজন্য ওকে না করছি। বুঝেছি। আচ্ছা, আমি তো দুলাভাইয়ের সাথে কথা বলে দেখি উনি কি করতে পারে তোর জন্য। দেখ আপু, জীবন থেকে সবকিছু আমি হারিয়ে ফেলছি, বাবা মা আপু এমনকি ভাই হারিয়ে ফেলছি। এখন যদি প্রিয়াকে না পাই তাহলে আমার মরা ছাড়ার কোনো উপায় থাকবে না। সব সময় এক কথা কেন বলিস বল? আমি বলছি তো আমি সব কিছু দেখব, এত চিন্তা করিস না, কিছুই হবে না। আমি আছি তো, তোর এই আপু থাকতে তোর কিচ্ছু হবে না। আমি আপুকে জোরে ধরে বললাম, আমাকে মাফ করে দিস আপু, আমি তোর জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছি। ধুর বোকা ছেলে, এভাবে বলিস না। আর মাপ তো চাইবো আমি তোর কাছে। আজকে আমার মেয়ে তোর জন্য বেঁচে আছে, ওকে হাসি খুশিতে দেখলে আমার খুব ভালো লাগে। ও প্রিয়াকে আম্মু বলে ডাকে। আর যাই হোক, ও একটা আম্মু তো পাবে। তোর জন্য যদি না করি, আমি আমার মেয়ের সুখের জন্য এটা করতেই পারবো না, কেন বল? লাভ ইউ আপু। হয়েছে, এখন আমার সাথে চল, তোর কিছু দেখাবো। আচ্ছা ঠিক আছে চল। আপু আমাকে নিয়ে সরাসরি আমাদের বাসার সামনে চলে গেল। আমি গাড়ি থেকে নেমে বললাম, কিরে আপু, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? আমি এখন আমার নিজের মতো ভালো আছি, আমার পরিবারের দরকার নেই কোনো। যে পরিবারের মানুষ আমাকে বিশ্বাস করে না,
সেই পরিবার আমার দরকার নেই। আপু আমার হাত ধরে বলল, আগে ভিতরে তো চল। আর আমার বাবাকে হত্যা করে ও এভাবে বেঁচে যাবে তা তো আমি হতে দিব না। বাসার ভিতরে গিয়ে দেখি দুলাভাই ভিতরে সবাইকে আটকে রাখছে। দুলাভাই সাথে করে কিছু ছেলে পেলে নিয়ে আসছে। তবে দুইটা চেয়ারে আমার ভাবি আর মিতুকে বেঁধে রাখা হয়েছে। যাক, ভালোই হয়েছে আমি মনে করি, কারণ ভাবি আমার বাবার সাথে যা কিছু করছে এর বিচার হওয়া দরকার। আপু আমার একটা হাত ধরে বলল, আমি গিয়ে বসলাম। এখন তুই কি করবি কর। আর যদি বলিস আমি ওদের বিচার করি তাহলে কিন্তু আমি গুলি করে একেবারে মেরে ফেলবো। আচ্ছা আপু তুই গিয়ে বস, আমি দেখছি কি করা যায়। ভাই একটু জোরে আমাকে বলল, তোর কারণে আমার বাবা আত্মহত্যা করেছে, আবার তুই এখানে কি চাস? ভাইয়ের কথা শুনে দুলাভাই ভাইয়াকে ধমক দিয়ে বলল, কথা বলবে না এখন কোনো। আমার শালা কি করে এখন শুধু দেখবেন। নো সাউন্ড। আর যদি সাউন্ড হয় তাহলে এর সাথে একটা গুলিও কিন্তু চলবে। দুলাভাইয়ের কথা শুনে নিজের ভেতরে একটু সম্মান চলে আসলো। আমি ধীরে ধীরে ভাবির সামনে গিয়ে বললাম, আমার বাবাকে আপনি মেরেছেন কেন? আমার বাবা আপনার কি এমন ক্ষতি করেছিল? আমার কথা শুনে ভাবি কিছু না বোঝার ভান করে বলল, তোমার বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী, আর এর দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছ কেন? এতদিন পরে কি তোমার মনে হয়েছে যে তোমার বাবাকে কে খুন করেছে? শুধু আম্মু আর দাদির দিকে তাকিয়ে আপনাকে আমি কিছু করে নাই। এখন আপনাকে আমি হাজারবার বললেও বিশ্বাস করবেন না আপনি। মিতু, তুমি কি ভাবিকে কিছু বলবে নাকি আমার ফোন থেকে রেকর্ড বের করে শুনতে হবে? মিতু ভাবির দিকে তাকিয়ে বলল, মাফ করে দিস বান্ধবী আমাকে। আমার ফোনটা ওর কাছে কোনো একভাবে চলে গিয়েছিল, আর ও আমার ফোন থেকে সব কিছু জেনে গিয়েছে। মিথ্যা কথা বললেও আবার তুই বাঁচাতে পারবি না। মিতুর কথা শুনে ভাবির চোখে এখন আমি ভয় দেখতে পাচ্ছি। আমি এবার হাসতে হাসতে বললাম, প্রমাণ সহ সবকিছু আমার কাছে আছে, এবার বেঁচে পালাবি কোথায়? ভাবি কান্না করে বলল, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। আমি ভুল করে ফেলেছি, লোভে পড়ে আমি এসব করেছি। আমি ভাবির কোনো কথা না শুনে ভাইয়ের সামনে ফোনের রেকর্ড গুলো অন করে বললাম, এখন ভালো করে শোন, আমার বাবাকে কে মেরেছে। কয়েকদিন হলো ভাবি আমাদের বাসায় আসছিল, আর ওর কথা সবাই বিশ্বাস করে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এখন ভালো করে শোন, আমার বাবাকে কে হত্যা করছে। ভাইয়ের সবকিছু শুনে রেগে ভাবির সামনে গিয়ে বলল, ডাক্তার আমাকে বলেছে তুই কোনোদিন মা হতে পারবি না। এরপরেও আমি তোরে নিয়ে সংসার করি, আর তুই আমার বাবাকে মারলি, তাও আবার আমার বউ হয়ে। তোরে আমি এখনই ডিভোর্স দিব। তোর মতো মেয়েকে আমার দরকার নেই। ভাইয়ের কথা শুনে ভাবি কান্না করে বলল, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমার সাথে এমন কিছু করব না। আমি ভাইয়ের সামনে গিয়ে বললাম, তুই তো প্রবাসী ছিলি, এই মেয়ে বিয়ের আগে কতটা যে নষ্ট ছিল ওটা তোরে বলে নাই? তুই বোকার মতো সবকিছু বিশ্বাস করে বিয়ে করলি, ওরে তো মন চায় মেরে ফেলতে, শুধু তোর বউ বলে পারে না। ভাই আমাকে জোরে ধরে কান্না করে বলল, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দিস। আমি তোরে বুঝতে পারি নাই। আমি আবার বিদেশ চলে যাব, ওকে কালকেই ডিভোর্স দিব। পরে যদি ভালো মেয়ে পাস তো বিয়ে করব, নইলে সারা জীবন বিদেশের মাটিতেই কাটিয়ে দিব। এখন আমি ওদের উপযুক্ত শাস্তি চাই। আমি আমার বাবার খুনিকে এভাবে ছেড়ে দিব না। বাবার সাথে কত সময় আমি কাটিয়েছি, আর ও কিভাবে আমার বাবাকে মারতে পারলো? আমি এবার ভাবির সামনে গিয়ে বললাম, আজকে আপনি আমার ভাবি বলে আপনি বেঁচে গেছেন। যান, আপনাকে আমি ছেড়ে দিলাম, আর কখনো আপনি আমাদের বাসায় আসবেন না, এমনকি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আপু কি বলিস, ছেড়ে দেবো? আপু চেয়ার থেকে উঠে ভাবির গেলায় ঠাস ঠাস করে দূরে চড় দিয়ে বলল, আমার ছোট ভাই যদি আজকে এখানে না থাকতো তাহলে তোরে আমি গুলি করে মারতাম। যা, তোরে আমি ছেড়ে দিলাম। আমার ছোট ভাই বলেছে যেহেতু ছেড়ে দিলাম। লাদেন, এখন থানায় যা। ওর জন্য একটা মেয়ে অপমানিত হয়েছে, আর সেটা আমার মাহির আম্মু। এই বাসায় ওর একটা সম্মান আছে। যা, ওকে এখানে নিয়ে আয়। কিন্তু আপু ও কি এখানে আসবে? আমি কি জানি? তোর হবু বউ, তুই কিভাবে ওকে এখানে নিয়ে আসবি এটা তোর বিষয়, আমি কিছু জানি না। মজা নিস না। আচ্ছা ঠিক আছে, তোরে লাগবে না আমার যা। আমি দুলাভাইয়ের সামনে গিয়ে বললাম, দুলাভাই একটু সাহায্য করবেন প্লিজ, থানায় একটা কল দিয়ে বলবেন রেখে যেন আমার সাথে আসতে দেয় প্লিজ দুলাভাই। দুলাভাই আমার মাথায় হাত দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, আমি বলে দিব। আমি বাসা থেকে বের হয়ে থানার দিকে যেতে লাগলাম রিয়ার সাথে কথা বলতে। এখন আমার ভয় হচ্ছে, দেখি ইস সেদিন ওকে কি সব উল্টাপাল্টা কথা বলছি, যদি এসব না বলতাম তাহলে ও মন খারাপ করতো না। আমি অসুস্থ ছিলাম বলে ও সারা রাত আমার পাশে বসে আমাকে সেবা করেছে, আর আমি কিনা ওকে কষ্ট দেই? না জেনে বুঝে আমি অনেক কিছু করেছি ওর সাথে, আর এসব করা যাবে না। থানায় গিয়ে দেখি রাসেল বসে বসে রিয়ার সাথে কথা বলছে, আমাকে থাকায়
ঢুকতে দেখে ও কিছু বললো না। আমি সরাসরি ওসির কেবিনে চলে গেলাম। দুলাভাই আগেই কল করে সবকিছু বলে রেখেছি। আমি যেতেই প্রিয়াকে ডেকে বললো আমার সাথে যেতে, সাথে হয়তো আরেকজন কনস্টেবল যাবে। আমি থানা থেকে বের হয়ে দাঁড়িয়ে আছি, দেখি প্রিয়া কখন আসে। ওর সাথে এখন কথা বললে না জানে আমাকে কি করে, কিন্তু আমার মনে হচ্ছে ইদানিং রাসেল প্রিয়াকে অনেক টর্চার করে। ওকে তো আমি সরাসরি গুলি করে মারবো। প্রিয়া থানার ভেতর থেকে বের হয়ে সরাসরি পুলিশের জিপে উঠে গেল। প্রিয়ার পেছনে রাসেলও বের হয়েছে। ওকে দেখে আমি বললাম, কি খবর শালা বাবু? রাসেল রেগে চোখ বড় করে বলল, তুই আমাকে শালা বললি কেন? আরে বোকা ছেলে, এটাও বুঝিস না? আমি তো তোর ছোট বোনকে বিয়ে করব, আর তোর ছোট বোন শুনলাম নাকি প্রিয়া। রাসেল আমার শার্টের কলার ধরে বলল। আমি এখন তোর কি করতে পারি জানিস তো? প্রিয়া তাড়াতাড়ি নিচে নেমে রাসেলকে থামিয়ে বলল, আপনি বাসায় যান, আমি আসছি। বলছি না যার তার সাথে ঝগড়া করবেন না, আপনি যান। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, তোরে যদি আমি গুলি করে না মারতে পারি তাহলে আমি কাপুরুষ, এটা বলে দিলাম তোরে। দেখ তোর সাথে আমি কি করি। আরে তুই তো পুরুষ নামের কলঙ্ক, তোরে মেয়ে সাজিয়ে দিলে খুব ভালো হতো শালা হিজড়া। প্রিয়া আমাকে টেনে গাড়িতে তুলে ফেললো। গাড়িতে ওঠার পর প্রিয়া বলল, আপনি ওকে চেনেন? ও কতটা খারাপ ছেলে। ও চাইলে আপনার সাথে যা ইচ্ছা তাই করতে পারে। ও খারাপ ছেলে? তাহলে তুমি কেন ওর সাথে কথা শোনো? তবে আমি জানি তোমার সাথে কি কি হয়েছে। খুব শীঘ্রই আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। আমার কথা শুনে প্রিয়া কিছু বললো না, চুপচাপ বসে আছে। আমি প্রিয়াকে আবার ডাক দিলাম। প্রিয়া মন খারাপ করে, কিন্তু ও কোনো কথা বললো না, চুপচাপ বসে আছে। আমি ওর হাত ধরে বললাম, প্রিয়া মন খারাপ কি? প্রিয়া আমার হাত ঝাঁকে দিয়ে সরিয়ে বলল, আপনি আমার হাত ধরবেন না। আর আপনি এই অসুস্থ শরীর নিয়ে কেন বাসা থেকে বের হয়েছেন? আমি মরে গেলে অনেকেই খুশি হবে, এজন্য সবসময় এটাই দোয়া করি যেন তাড়াতাড়ি আমার মৃত্যু হয়। আপনি এই কথা আরেকবার বললে এখান থেকে লাথি মেরে ফেলে দিব। সব সময় শুধু উল্টাপাল্টা কথা। আমি এবার রাগ দেখে বললাম, আমার কে আছে এই পৃথিবীতে? কেউ নাই আমার। যে যেভাবে ইচ্ছে সেভাবে আমাকে মারে। প্রিয়ার কিছু বললো না, চুপচাপ বসে আছি। আমাদের বাসার সামনে যেতে আমাকে প্রশ্ন করলো, আমাকে এখানে নিয়ে আসছেন কেন? আমি আর এই বাসায় যেতে চাই না। মায়ের খেতে চাও? এখন চুপচাপ বাসার ভেতরে চলো। একবার তোমাকে অবিশ্বাস করে সবকিছু হারিয়ে ফেলেছি। এখন যদি কেউ তোমার গায়ে হাত দেয়, ওটা আমি কেটে ফেলবো। আর তুমি ভয় পাচ্ছ কেন? তোমার গায়ে তো পুলিশের পোশাক আছে। প্রিয়া গাড়ি থেকে নেমে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর হাত ধরে বললাম, আমি আছি তো, এখন ভেতরে চলেন, এমনি অনেক দেরি হয়ে গেছে। প্রিয়াকে নিয়ে ভেতরে যেতেই প্রিয়া ভেতরের পরিবেশ দেখে হয়তো একটু ভয় পেয়েছে। প্রিয়াকে দেখে আপু ভাবির সামনে গিয়ে বলল, আমরা পরিবারের মানুষ, আমাদের অপমান করলে আমরা কিছু মনে করব না, কিন্তু ও বাইরের একটা মেয়ে, ওর পা ধরে মাপ চাইবি যতক্ষণ পর্যন্ত ও তোরে মাপ না করে। এখন তাড়াতাড়ি কর। আপুর কথা শুনে ভাবি উঠে প্রিয়ার সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমার সাথে অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দিন না প্লিজ। আমি আর এমন কিছু করব না। তুমি একটু সবাইকে বলো না সব কিছু ভুলে আমাকে মেনে নিতে। ভাইয়া ভাবির হাত ধরে বাসা দিয়ে বের করে দিয়ে বলল, আর কখনো আমার বাসায় আসবি না। আর খুব তাড়াতাড়ি তোর ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেব। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে থানায় পাঠিয়ে দেব। ভাবির সাথে মিতুও বের হয়ে গেল। আমি এবার প্রিয়ার সামনে এসে বলল, সম্ভব হয় তো আমাকে মাফ করে দিও, না জেনে তোমার সাথে অনেক বড় ভুল করেছি। তবে তুমি এখন পুলিশের চাকরি করো, সত্যি আমার এটা দেখে খুবই ভালো লাগছে। প্রিয়া আমুর হাত ধরে বলল, না খালামণি, আপনি এভাবে বলবেন না। আপনাকে আমি সব সময় সম্মান করি। আর ভাবি যেভাবে সব কিছু সাজিয়েছিল তখন সবাই বিশ্বাস করতে বাধ্য হয়েছে। তবে আমার আজকে খুব ভালো লাগছে যে এত দিন পর হলেও সবাই সত্য কথা জানতে পেরেছে। আমি আপুর সামনে গিয়ে ওর হাত ধরে বললাম, আমাদের কাজ এখন শেষ, চল আপু, আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। আর আমার মেয়ে হয়তো এতক্ষণ ধরে আমাকে না দেখে কান্না করছে। এর মাঝে ভাইয়া এসে বলল, আবার আমি চলে যাব? তুই যাস না প্লিজ। ভুল তো করছে আমি, তুই যাবি কেন? আমি হাসি দিয়ে বললাম, এতদিন পর তোর মনে হয়েছে তুই ভুল করলি? বউয়ের কথা তো খুব বিশ্বাস করতি, আমার কথা এখন আর তোর চিন্তা করতে হবে না। আমি যখন রিক্সা চালিয়েছি তখন আমি কাউকে বলছি আমাকে 1 টাকা দিতে? আমি এখন নিজের মতো করে চলতে পারি ভাই, কাউকে এখন আমার আর দরকার নাই। আমি একা মানুষ, একাই ভালো। চল আপু। আবুকে নিয়ে যে বাস থেকে বের হব, তখন আম্মু আমার হাত ধরে বলল, তোর সব কিছু তুই কেন বাসা থেকে বের হয়ে যাবি? তুই থাক, বরং আমরা বাসা থেকে বের হয়ে যাই। আম্মু আপনি এটা কি বললেন? আর মনে হচ্ছে যেন আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন। এতদিন পর বাসায় আসলাম আমি, তাও আমাকে এই কথা বলছেন? আম্মু ঠাস ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল,
এতদিন পর মায়ের কথা মনে হয়েছে। একবার আমার খোঁজ খবর নিয়ে দেখেছো আমি কেমন আছি? দরকার নেই আমার এখন কাউকে, আমি একাই ভালো। যা তোরে আমি আটকাবো না। এখন বড় হলি, কাজ করে খেতে পারিস, আমাকে আর দরকার কি? আপু দেখ আমি সব কি বলে, এমনি কিন্তু আমার খুব রাগ আছে। আপু আমার হাত ধরে বলল, পরিবারের কথা মানতে হয় ভাই, থেকে যা। আমি যদি এই বাসায় থাকি তাহলে প্রিয়ার সাথে আমার বিয়ের ব্যবস্থা কর, নইলে আমি সত্যি সত্যি চলে যাব। আমার কথা শুনে সবাই মনে হলো একটু অবাক হয়েছে। প্রিয়া আমার সামনে এসে বলল, আপনি কে যে আমাকে বিয়ে করার কথা বলছেন? আপনাকে আমি চিনি না, আর এখন আমি শুধু আমার খালাকে চিনি। হঠাৎ করে দেখি আমার ফোনটা বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ কে বলছেন? ওপাশ থেকে রাসেল হাসতে হাসতে বলল, আমার সাথে পাঙ্গা নেওয়া মানে মৃত্যুর সাথে খেলা করা। এই যে আমি তোর প্রাণপ্রিয় মেয়েকে এখানে নিয়ে আসছি, ওকে কিভাবে বাঁচাবি? আর ওর সাথে একটা মেয়ে ছিল। ওই তোমার নাম কি? তাড়াতাড়ি বল, নইলে গুলি করে দেবো। ওপাশ থেকে শব্দ এলো, আমার নাম ইতি। আমাকে মেরে ফেলুন প্লিজ, এই পিচ্চি মেয়েটাকে ছেড়ে দেন। রাসেল হাসি দিয়ে বলল, শুনলি তো ওরা কি বললো? এখন কি তোর মেয়েকে বাঁচানোর ইচ্ছা আছে, নাকি আমি মেরে ফেলবো? একটা বোমা আছে ওর শরীরে। যদি আজকে দিনের ভিতর আমার ঠিকানা খুঁজে আসতে না পারিস, তাহলে হয়তো তোর মেয়ে বেঁচে যাবে, নইলে বাই বাই টাটা। আমি হ্যালো হ্যালো বলছি, কিন্তু অন্য পাশ থেকে রাসেল কল কেটে দিয়েছি। আমি প্রিয়ার সামনে গিয়ে ওর গলা চেপে ধরে বললাম, আমার মেয়েকে তোরা প্ল্যান করে কিডন্যাপ করছোস? ওর যদি কিছু হয় তাহলে আমি কসম করে বলছি তোর ছাড়বো না আমি। একমাত্র তোর সাথে রাসেল একটু বেশি কথা হয়, তুই জানতে আমার মেয়েকেও তুলে নিয়ে যাবে। এরপর তুই কিছু বললি না। আপু আমাকে ছাড়িয়ে একটু দূরে নিয়ে গিয়ে বলল, ওর মাথা খারাপ হয়ে গেছে। কার সাথে কি করছিস? এই মেয়ে কিভাবে কি জানবে? ও তো এখানে ছিল। আমি কিছু জানি না আপু, ওই রাসেল আমার মেয়েকে তুলে নিয়ে গেছে আর বলছে আজকে দিনের ভেতরে ওকে খুঁজে না পেলে ও আমার মেয়েকে মেরে ফেলবে। প্লিজ আপু যে ওকে খুঁজে বের কর। আপু রেগে বলল, ওই কুত্তার বাচ্চা, এত সাহস! মাহি আমার মেয়ে, ওকে জন্ম দিয়েছি আমি, আর আমি থাকতে ওরে মেরে ফেলবে? আয় আমার সাথে। কিন্তু আমাদের অবাক করে প্রিয়া কান্না করতে করতে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। আপু আমাকে বলল, এটা একটা কাজ করলি? এই বেচারির কি দোষ করেছে? ও তো এমনি রাসেলের কাছে বন্দি, কেন ওর সাথে এমন করতে গেলি? আমি কিছু জানি না আপু, এসব নিয়ে পরে বলিস। এখন আমার মেয়েকে খুঁজে বের করে দে, আমি তোর পায়ে পড়ি। ওকে স্যার আমি বাঁচতে পারবো না। আপু আমাকে নিয়ে বাস থেকে বের হয়ে গেল। গাড়িতে ওঠার পর আপু কাকে যেন কল দিল। আমি জানি আপু এই শহরের অনেক কিছুই চেনে। আর দুলাভাই গাড়ি থেকে নেমে পড়ল, ওকে আমি 3 ঘন্টার ভিতরে খুঁজে বের করব। তোমরাও বাসায় যাও, আমি সবকিছু দেখছি। আপুর সাথে বাসায় চলে গেলাম, কিন্তু আমার মনের ভেতর কেমন কেমন যেন করতে লাগলো আমার মেয়ের জন্য। ওর কিছু হলে আমার কি হবে? হঠাৎ করে আননোন নাম্বার থেকে একটা কল এলো। আমি ফোন রিসিভ করতে ওপাশ থেকে রাসেল বলল, তোর ভাগ্য ভালো যে তুই বেঁচে গেছিস, নইলে আমি তোর মেয়েকে কি যে করতাম এর কোনো হিসাব নেই। শুধু প্রিয়ার কারণে বেঁচে গেলি। এখন আমি তোর একটা ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানায় চলে আয়। তবে কাউকে সাথে আনবি না, একা একাই আসবি। যদি বলিস না আমি গোপনে আমি আমার আপুকে এখানে নিয়ে আসবো, তাহলে আমিও গোপনে তোর মেয়েকে মেরে ফেলবো। এখন কথা বলে সময় নষ্ট করতে পারবো না। আমি তোর যে ঠিকানা দিচ্ছি সেখানে চলে আয়। এই কথা বলে রাসেল কল কেটে দিল। মেসেজ করে আমাকে ঠিকানা দিয়ে দিল। আপু আমার পাশেই দাঁড়ানো ছিল। আপু আমাকে বলল, রাসেল কি বললো তোরে? আমাকে একা যেতে হবে ওই জায়গায়। তোদের যদি বলি তাহলে বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। আপু আমার হাত থেকে ফোনটা নিয়ে ঠিকানা দেখে বলল, আচ্ছা তুই যা, বাকিটা আমি দেখছি। একদম কোনো কিছু চিন্তা করিস না। যাই করিস না কেন আপু সাবধানে করিস। এখানে কিন্তু আমার পুরো পরিবার আছে, কি বলবো বল। আমি প্রিয়া ছাড়া জীবন আমার অচল। আর মাহি আমার মেয়ে, ওকে ছাড়া আমার ভালোই লাগবে না। খুব বড় একটা বিপদে পড়েছি আমি। আরে আমি বলছি না তুই যা, আমি সব কিছু দেখছি। এত চিন্তার কোনো কারণ নেই। আপুর কথা শুনে আমি বের হয়ে গেলাম। রাসেলের দেওয়া ঠিকানায় আমি চলে গেলাম। তবে জঙ্গলের ভেতরে পুরাতন একটা বাংলো দেখে বললাম, হয়তো এটাও তৈরি করছে। যত খারাপ কাজ আছে সবকিছু এখানেই ও করে। আমি ধীরে ধীরে বাংলোর সামনে চলে গেলাম। দরজার কাছে যেতেই দরজা আপনা আপনি খুলে গেল। ভেতরে একেবারে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ আচমকা লাইন জ্বলে উঠলো। আমার থেকে একটু দূরে আমার মেয়ে আর ইতিকে বেঁধে রাখা হয়েছে। যে আমি ওদের কাছে যাব, তখন রাসেল সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়া করিস না। আর আমি তো তোর মেয়েকে মেরে ফেলছি না, এখনো তো বেঁচে আছে। ওর শরীরে একটা বোমা আছে, দেখলি? এটা কিন্তু কন্ট্রোল করছি আমি। বেশি চালাকি করলে মেয়ে সহ সবকিছু হারিয়ে ফেলবি।
আমার মেয়েকে ছেড়ে দে, বিনিময়ে তুই যা চাইবি আমি তাই দেবো, তবে ওকে ছেড়ে দে তুই। এসব কথা পরে হবে। প্রিয়া কোথায়? তুমি এখানে আসো তো। রাসেলের কথা শুনে প্রিয়া ওপর থেকে নিচে আসতে লাগলো, তবে ওর গালগুলো লাল হয়ে আছে। আমি বুঝতে পারছি ওকে রাসেল মেরেছে। একবার শুধু আমি সুযোগ পাই, পরে দেখ আমি তোর কি অবস্থা করি। রাসেল প্রিয়ার হাত ধরে বলল, আজকে আজকে তোর কাছে আমার দুইটা অপশন দিলাম, যেটাকে তুই ভালো মনে করিস আমি তোরে সেটাই দিয়ে দিব। তার আগে তোর শরীরের ইগো কমাতে হবে। এই কথা বলে রাসেল প্রিয়ার হাতে একটা লাঠি দিয়ে বলল, এখন ওকে মেরে বেহুশ করে দাও। প্রিয়া লাঠিটা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। প্রিয়া আমাকে আঘাত করতে পারবে না, যে এটা আমি ভালো করেই জানি। প্রিয়া আমাকে মারছে না দেখে রাসেল প্রিয়ার চুলের মুঠি ধরে বলল, তোরা আমি কি করতে বলছি? নাকি আমি ওই পিচ্চি মেয়ের সাথে কিছু করে ফেলি, তুই এটাই চাস? প্রিয়া কি করবে ভাবতে না পেরে চোখ বন্ধ করে আমাকে মারতে লাগলো। আমি শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলাম। রাসেল হাসতে হাসতে বলল, আমি তো তোর গায়ে হাত দিব না, তোর গার্লফ্রেন্ড তোকে মারছে। সিসি, এই যে বহু লজ্জার কথা। আমাকে মারতে মারতে প্রিয়া একসময় হাঁপিয়ে গেল। রাসেল প্রিয়াকে থামতে বলে আমার গালে ঠাস করে চড় দিয়ে বলল, তোরে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার, শুধু আজকে আমার হবু বউ বলছে দেখে তোরে আমি বাঁচিয়ে রাখছি, নইলে কোন সময় তোরে মেরে ফেলতাম। এখন কথা হলো, তোর কাকে দরকার, গার্লফ্রেন্ড নাকি তুই তোর মেয়েকে নিবি? যদি বলিস তোর প্রিয়াকে লাগবে তাহলে ওদের দুইজনকে আমি মেরে ফেলবো, আর যদি বলিস তোর মেয়েকে লাগবে তুই সহ সবাইকে আমি ছেড়ে দেবো। তবে আমার সামনে কসম করে বলতে হবে, আমার হবু বউয়ের সামনে তুই আর আসতে পারবি না, একেবারে ওর জীবন থেকে চলে যেতে হবে। এখন বল তোর কি লাগবে? সুবর্ণ একটা সুযোগ দিয়ে দিয়েছি আমি তোর হাতে। রাসেলের কথা শুনে আমি প্রিয়ার দিকে তাকিয়ে আছি। প্রিয়ার দিকে তাকাতেই প্রিয়া বলল, আমি একটা অসহায় মেয়ে, আমার এই পৃথিবীতে কিচ্ছু নেই, বেঁচে থাকার জন্য যা ছিল সব শেষ। এখন শুধু আপনি আছেন, ইচ্ছে করলে আমাকে ভুলতে পারবেন। এক কাজ করেন, আমাকে আপনি ভুলে যান, কিছু হবে না। এতদিন যেহেতু থাকতে পেরেছেন, এখন থাকতে পারবেন। আমার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। মাহিকে নিয়ে এখান থেকে বের হয়ে যান। প্রিয়ার কথা শুনে আমি মাটিতেই বসে গেলাম। আজকে আমি আমার মেয়ের জন্য সবকিছু হারাতে বসেছি। এখন আমার কি হবে? যাকে নিয়ে এত কিছু স্বপ্ন দেখছি তাকেই আমি হারিয়ে ফেলবো। কোনোভাবে যেন মনকে মানাতে পারছি না। রাসেল হাসতে হাসতে বলল, এত টেনশন করতে হবে না, তাড়াতাড়ি কর, নইলে আমি কিন্তু তোর মেয়েকে গুলি করে দেবো। এর মাঝেই আমার ফোন আবার বাজতে লাগলো। আমি ফোন হাতে নিয়ে দেখি আপু ভিডিও কল দিয়েছে। আমি ফোন রিসিভ করতে আপু বলল, রাসেলের কাছে দে তো তোর ফোনটা। আমি রাসেলের কাছে ফোনটা দিতে আপু বলল, ওদের সবাইকে ছেড়ে দে, নইলে তুই সহ তোর পুরো পরিবার মারা যাবে। এই যে দেখ, তোর বাবাকে আমরা ধরে নিয়ে এসেছি। যদি কারোর গায়ে গুলি বা টর্চার করিস তাহলে তোর পরিবারের সাথে আমি কি করব জানিসই তো। আপুর কথা শুনে রাসেল হাসি দিয়ে বলল, আরে বাবাকে দিয়ে আমার কোনো দরকার নেই, মেরে ফেলুন ওনাকে। ওনাকে মারলে আমি তো আরো বেশি শান্তি পাই। বাবার জন্য আমি স্বাধীনভাবে চলতে পারি না। প্লিজ আপনি আমার বাবাকে মেরে ফেলুন। আর আমি আপনার ভাইকে বলেছিলাম কাউকে যেন আমার কথা না বলে, এখন তো বলে দিয়েছে। সো সবাইকে এখন মারতে হবে। আর আমার বাবাকে বলবেন আমি আমার দাদাকে মেরেছিলাম। ওই হালা আমাকে বলে আমি নাকি ভালো হতে পারবো না জীবনেও, এজন্য মেরে ফেলছি। এখান থেকে বের হলে বাবাকেও মেরে ফেলবো। এখন আপনার ভাইকে মেরে সবকিছু শেষ করছি। এই কথা বলে রাসেল কল কেটে দিল। ইশালা দেখি কত বড় সাইকো, ওর বাবাকে মেরে ফেলতে বলে। রাসেল হাতে পিস্তল নিয়ে আমার দিকে তাক করতেই প্রিয়া রাসেলের পায়ে পড়ে বলল, প্লিজ ওকে আপনি পারবেন না, ওকে আমার জন্য হলেও আপনি ছেড়ে দেন। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। প্লিজ আপনাকে আমি অনুরোধ করছি। রাসেল পিস্তল নামিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ওদের মারবো না। যা, আমি এখানে আগে থেকেই কাজীকে নিয়ে আসছি। আজকে সবার সামনে আমি তোরে বিয়ে করব, আর সেই বিয়ের একমাত্র সাক্ষী হবে তোর বয়ফ্রেন্ড। আহা, কতটা যে ভালো লাগবে আমার। এই কথা বলতেই একজন মুরব্বী ভেতর থেকে আমাদের সামনে এলো। রাসেলের কথা মতো উনি বিয়ে পড়াতে শুরু করলেন। রাসেল মাত্র কবি বলছে, প্রিয়াকে যেই বললো কবুল বলতে, তখন দরজা ঠেলে দুলাভাই ভেতরে চলে আসলো। দুলাভাই ভেতরে এসেই বলল, আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো কিসের বিয়ে করার? আমরা তো আসছি বিয়ে খাওয়ার জন্য, আমাদের দাওয়াত দিবি না? দুলাভাইকে দেখে রাসেল রেগে বলল, তুই এখানে কিভাবে আসলি? কিরে তোরা কই, তাড়াতাড়ি আয়। আর ওরা ভিতরে আসলো কিভাবে? কিন্তু রাসেলের কথা শুনে কেউ এগিয়ে আসলো না। দুলাভাই শুধু বলল,
তোর অর্ধেক লোক আমি মেরে ফেলছি, আর যারা আমার কথা শুনছে ওরা শুধু বেঁচে আছে। এখন সবাই আমার কথা মতোই কাজ করবে। রাসেল কিছু করার আগে আমি দুলাভাইয়ের হাত থেকে পিস্তল নিয়ে সরাসরি রাসেলকে গুলি করে দিলাম, আর রাসেল গুলি খেয়ে নিচে পড়ে গেল। প্রিয়া আমার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে বলল, আপনি এটা কি করলেন? একটা মানুষকে খুন করে দিলেন। আপনাকে আমি বলছি না আপনি কারোর সাথে এরকম করবেন না। কি করব আমি, তুমি বলো। ওর জন্য আমি আজকে সবকিছু হারাতে বসেছিলাম, এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। আমার জন্য অন্য কেউ শাস্তি পাবে কেন? এজন্য আমার যা করার আমি তাই করছি। যদি আমাকে জেলে নেন, পরে নিয়েন, আমি আগে আমার মেয়েকে বাসায় রেখে আসি। ওর সামনে প্লিজ কিছু করবেন না। আমি মায়ের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। মাহি আমাকে জড়িয়ে ধরে কি যে কান্না শুরু করলো বলার বাহিরে। দুলাভাই আমার কাছে এসে বলল, রাসেলকে মারতে ওর বাবাই আমাকে বলল, তার আগে তুমিও ওকে মেরে দিলে। চিন্তা করো না, আমি থাকতে তোমার কিছু হবে না। আর এই খবর বাইরে কারো কাছে যাবে না। পুলিশ ম্যাডাম, আপনি আবার কাউকে বলবেন না কিন্তু। প্রিয়া মাথা নিচু করে বলল, আচ্ছা, এখন তাহলে আমি যাই। দুলাভাই বলল, আরে ম্যাডাম, আপনি এখন কোথায় যাবেন? একটা কাজ তো এখনো হলো না। কাজী সাহেব, আপনি ওদের বিয়ে পড়ান। প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমি ওনাকে বিয়ে করব না। ওনার মতো ছেলে আমার দরকার নেই। মাহি আম্মু, তোমার সাথে আমি পরে দেখা করব। এখন আমাকে থানায় যেতে হবে। আর দোলা ভাই, আপনার কাছে আমার শেষ একটা অনুরোধ, এই খবর যেন প্রকাশ না হয়। আমি চাই না উনি যেন বাকি জীবন জেলে কাটায়। দুলাভাই আমাকে বলল, দেখ শালাবাবু, আমার যা করার আমি করেছি। এখনো তোমার গার্লফ্রেন্ড, তুমি ওকে কন্ট্রোল করবে। প্রিয়া চলে যাচ্ছে তখন আমি পিছন থেকে ডেকে বললাম, প্রিয়া দাঁড়াও একটু। কিন্তু প্রিয়া না দাঁড়িয়ে চলে যাচ্ছে। মাই যখন ডাক দিল, ও আম্মু দাঁড়াও, কোথায় যাচ্ছ আমাকে রেখে? মায়ের কথা শুনে প্রিয়া দাঁড়িয়ে বলল, এখন তুমি তোমার নানির বাসায় যাও, ঠিক আছে? আমি পরে এসে তোমাকে নিয়ে যাব। লাভ ইউ আম্মু। এই কথা বলে প্রিয়া বের হয়ে চলে গেল। প্রিয়া যেতে ইতি আমার সামনে এসে বলল, সরি, আমার তখন কিছু করার ছিল না। ওরা কয়েকজন এসেই জোর করে আমাদের তুলে নিয়ে গেছে। থাক এসব কথা এখন বাদ দাও, যা হয়ে গেছে তা বললে কি হবে? দুলাভাই বলল, যাও, বাহিরে গাড়ি দাঁড়া করানো আছে। গাড়ি নিয়ে একেবারে তুমি তোমার বাসার সামনে চলে যাবো। তোমার বোন হয়তো ওখানেই আছে। আমি দুলাভাইকে জানিয়ে ধরে বললাম, আপনাকে কিভাবে যে আমি ধন্যবাদ দিব বলার বাইরে। আপনার সাথে আমার রক্তের সম্পর্ক না, এরপরও আপনি আমার জন্য যা করলেন, আপনাকে। আরে মিয়া, তুমি আবার ছোট শালা। তোমার জন্য যদি এইটুকু করতে না পারি তাহলে নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হবে। শুধু একটা কথাই বলবো, আমার বউকে মাফ করে দিও। ও মাহিকে রেখে পালিয়ে চলে আসছিল। আমি মাঝে মাঝে দেখি ও মাঝরাতে উঠে কান্না করে। যদি ওকে জিজ্ঞাসা করি তো বলে আমি আমার ছোট মেয়েকে কিভাবে ফেলে আসলাম। আসলেই ওর কোনো দোষ ছিল না তখন। সবকিছু হয়তো আমার জন্য। আমি তোমার হাত ধরে অনুরোধ করে বলছি। আরে আরে দুলাভাই, আপনি এসব কি বলেন? ও আমার ভাগ্নে ছিল, ওর জন্য তো আমি আসি না। বাদ দেন এসব, আমি কিছু মনে করি নাই। আর বিশেষ করে আমার বড় বোন। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আর আপনার আজকে বাসায় যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চলে যাবেন। এখন আমি গেলাম। বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে গেলাম। যাক বাবা, খুব বড় বাঁচা বেঁচে গেছি আজকে। ভাবছিলাম হয়তো সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আপু থাকার কারণে তেমন কিছু হয় নাই। বাসার সামনে যাওয়ার পর আপু দৌড়ে এসে মাহিকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আমি এদিকে নিয়ে বাসার ভেতরে চলে গেলাম। আম্মু আমাকে জোরে ধরে বলল, বাবা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো আবার? আমি আম্মুকে সারি বললাম, এতদিন আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হয় নাই, এখন আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আম্মাজান। আমি এখন আমার মতো থাকতে পারবো। আচ্ছা, আমিও দেখব এতক্ষণ আমাকে ছাড়া থাকতে পারিস। হেই বলে দিলাম। হে নে তোর রুমে যাবি। এতদিন তুই ছিলি না, ওটা ওভাবেই পড়েছিল। তবে আমি প্রতিদিন পরিষ্কার করেই রাখি। হে মেয়ে, কে রে? ওকে তো আবার ঠিক চিনলাম না আমি। আম্মু, মনে করো ও আমার ছোট বোন। বাস থেকে বের হওয়ার পর ওর বাবাই আমাকে আশ্রয় দিয়েছিল। এখন ওর বাবা মারা গেছে, এজন্য ওর সব দায়িত্ব এখন আমার। একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারলেই আমি মুক্ত। এখন আমি গেলাম। কিন্তু প্রিয়াকে যে আমি দেখতে পারছি না। জানি না আর ওর বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবে না। ওর খুব ভাব হয়েছে, আমাকে একা রেখেও চলে গেছে। বেশ কি মারটাই না মারলো আমাকে। এখন আমার শরীর ব্যথা করছে। আমি তালা খুলে আমার রুমে চলে গেলাম।
আমার পিছনে ইতি এসে বলল, আপনি মিথ্যাবাদী একটা ছেলে। কেন আপনি আমাদের সাথে মিথ্যা কথা বললেন? আপনার মা বাবা কেউ নেই, এখন থেকে আপনার পুরো একটা পরিবার আছে। ইতি একটু বোঝার চেষ্টা করো, যদি আমি সত্যি কথা বলতাম তাহলে কি তোমার বাবা আমাকে জায়গা দিত? বলতো ও বড় লোকের ছেলে, এজন্য আমি চুপ ছিলাম। তাহলে প্রিয়া আর মাহি? এত কিছু তোমাকে এখন আমি বলতে পারবো না। তুমি এক কাজ করো, যদি সবকিছু জানতে চাও তো তুমি গিয়ে আপুকে বলো, আপুই সবকিছু তোমাকে বলে দেবে। আর আমাকে গিয়ে বলো তোমাকে রুম দেখে দেবে। কিন্তু কোনো কিন্তু নয়, এখন তোমাকে যেতে বলছি না আমি, যাও, বিরক্ত করবে না আমাকে। আপনাকে আমার দেখার আছে, এই বলে দিলাম। আচ্ছা যাও, দেখিও, এখন আমার রুম থেকে বের হও। আরে যাচ্ছি তো, এত অস্থির হতে হবে না। এতে চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে চিন্তা করছি প্রিয়াকে এখন কিভাবে ফিরিয়ে আনবো। ওর তো এই পৃথিবীতে কেউ নেই, একমাত্র আমি ছাড়া। পরে যদি ও অন্য কোথাও চলে যায় তাহলে বিপদে পড়বো আমি। একবার ওকে হাতের কাছে পেয়ে হারিয়ে ফেলছি, এখন কোনো মূল্যেও ওকে হারানো যাবে না। আমি রুম থেকে বের হলাম, এদিকে সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে আম্মুর পাশে বসে আম্মুকে জোরে ধরে বললাম, মাফ করে দাও আম্মু, আর তোমার উপর আমার অনেক রাগ জমা আছে, তুমি কিভাবে আমার খবর নিলে না? আম্মু আমার মাথায় হাত দিয়ে বললো, আমাকে বাসা থেকে বের হতে দিত না তোর ভাবি। যখন তোর রুমে যেতাম তখন খুব মনে হয় তোর কথা। আমি বুড়ো মানুষ, আমি কি করে তোরে খুঁজে বের করব বল? তবে তোর জন্য মন ভরে দোয়া করি সব সময়। লাভ ইউ আম্মু। আম্মু এখন আমার একটা কথা রাখবেন? বাবা বল। প্রিয়া রাগ করে চলে গেছে, ও খুব রাগী মেয়ে। ওর বাবা মাকে রাসেল মেরে ফেলছে, এখন একদম একা একটা মেয়ে। যদি ও কোথাও চলে যায় আম্মু, একবার আমি ওকে হারিয়ে ফেলছি, এখন ওকে আর আমি হারাতে চাই না। প্লিজ আম্মু, আপনি ব্যবস্থা করে দেন। ও তো তোর বউ, এটা আমি আরো আগে সিদ্ধান্ত নিয়েছি। আরও পালিয়ে যাবে কোথায়? যেখানেই যাবে সেখান থেকে ওকে বের করে নিয়ে আসবো। প্লিজ আম্মু, এখন থানায় চলুন, ওকে নিয়ে আসি। কেন, একটু সহ্য হচ্ছে না বাবা? প্লিজ আম্মু, আমার একটুও ভালো লাগছে না। আম্মু আমার মাথায় হাত দিয়ে বললো, টেনশন করিস না, ওকে যেখানে হোক আমি ফিরিয়ে আনবো, চল আমার সাথে। আপু হাসি দিয়ে বলল, আরে আমার ভাইয়ের আর কোনো কিছুই সহ্য হচ্ছে না। দেখ আপু, একদম মজা করবি না। আম্মু চলো। আম্মুকে নিয়ে বাসা থেকে বের হলাম। আমি গাড়ি ড্রাইভিং করছি, আম্মু আমার পাশে বসা। এতদিন পর গাড়ি চালিয়ে বেশ ভালো লাগছে। আগে তো রিক্সা চালাতাম, যাই সময় এখন বাদ দেই। থানার সামনে গিয়ে দেখি প্রিয়া বাইরে একটা পিস্তল নিয়ে হাঁটাহাঁটি করছে। আমাদের দেখে এগিয়ে এসে আম্মুকে বলল, আরে খালামণি, আপনি এখানে কোনো কাজে আসছেন নাকি আবার? আম্মু প্রিয়ার কথা শুনে বলল, হুম এখানে তো কাজেই আসছে। আর প্রিয়া শোনো, আমি কি বলি, এত পরিশ্রম করতে হবে না। এখন আমার সাথে বাসায় চলো, তোমাকে নিতেই এখানে আসছে। না খালামণি, এখন আমি যেতে পারবো না। আর আমি এখান থেকে একটু দূরে একটা রুম নিয়েছি, মাঝে মাঝে আমার বাসায় যাবেন কিন্তু। প্রিয়ার কথা শুনে আম্মু বলল, আমি এত কিছু জানি না, তুমি আজ থেকে আমাদের বাসায় কাজ করবে। আগে যেই কাজ করতে ওটাই করবে। তুমি কি করো আর না করো তা আমি দেখি কি করব। এখন আমাদের সাথে বাসায় চলো বলছি। প্লিজ খালামণি, আমাকে যেতে বলবেন না, আমি পারবো না। আগের প্রিয়া আর এখন যেই বর্তমান প্রিয়া আছে, ওদের মাঝে অনেক পার্থক্য। এতক্ষণ ধরে আমি ওদের কথা শুনছিলাম, শুধু প্রিয়ার মুখের দিকে তাকিয়ে আছি আমি। আমি একটা রিক্সা ডেকে আম্মুকে বললাম, আম্মু তুমি বাসায় যাও, আমি ওকে নিয়ে বাসায় আসছি। আমার কথা শুনে আম্মু বলল, দেখিস, আবার ঝগড়া করিস না, তাড়াতাড়ি বাসায় আসবি কিন্তু। আচ্ছা আম্মাজান, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসায় যাও, আমি তোমার বৌমাকে নিয়ে আসছি। আম্মু আর কিছু বললো না, চুপচাপ রিক্সা উঠে চলে গেল। আম্মু যাওয়ার পর আমি থানার ভিতরে চলে গেলাম। ওসির কেবিনের সামনে গিয়ে বললাম, স্যার আজকে আমার বউয়ের একটু ছুটি লাগবে, যদি দিতেন তো বেশ ভালো হতো। আমার কথা শুনে ওসি জিজ্ঞেস করে, তোমার বউ আবার প্রিয়া নয় তো? জি স্যার, ও আমার বউ। আমরা বিয়ে করেছি 1 মাসের মতো হলো, আসলে লুকিয়ে বিয়ে করেছি তো, এজন্য কাউকে বলা হয় নাই। আমার কথা শুনে ওসি প্রিয়াকে ডেকে বলল, যাও, আজকে আমি তোমাকে ছুটি দিলাম। আর তোমার যে বিয়ে হয়েছে, কই আমাদের তো কিছু বললে না। মানলাম পছন্দ করে বিয়ে করছো, কিন্তু আমাদের তো জানাতে পারতে নাকি? তবে ওই রাসেল বলল। স্যার রাসেল ওর বড় ভাইয়ের মতো ছিল। প্রিয়া এখন চলো। প্রিয়া হাত ধরে ওসির কেবিন থেকে ওকে বের করলাম। প্রিয়া আমার হাত ছাড়িয়ে বলল,
আপনি যান, আমি যাব না, বলছি না। যাবো না বললে কি হবে ম্যাডাম, যেতে তো হবেই। আর এত ইগো দেখাবেন না আমাকে, যদি বেশি করেন তো এখান থেকে কোলে করেই তুলে নিয়ে যাব কিন্তু। আমি যাব না বলছি তো, তুমি যাও। আমি একটা চেয়ার টেনে বসে বললাম, সকাল থেকে টেনশনের কারণে এখনো কিছু খাই নাই, তোমাকে নিতে এসেছি, চলো। তুমি কি চাও আমি না খেয়ে মারা যাই? আমার কথা শুনে প্রিয়া ভিতরে চলে গেল। যাক তলে, জায়গা মতো ওষুধ কাজে লেগেছে। কিছুক্ষণ পর প্রিয়া শাড়ি পরে ভিতর থেকে বের হয়ে বললো। চলেন এখন। আমি গাড়ির সামনে গিয়ে দরজা খুলে দিলাম আর বললাম, এখন ওঠেন। না, আমি পিছনে বসবো, আপনার সাথে আমি বসবো না। আমি প্রিয়ার হাত ধরে সামনে বসে বললাম, চুপচাপ বসে থাক, নইলে কিন্তু খুব খারাপ হবেই বলে দিলাম। আমি প্রিয়ার পাশে বসে ড্রাইভিং করতে লাগলাম। প্রিয়াকে নিয়ে আমি একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে ওকে বললাম নিচে নামতে। প্রিয়া নিচে নেমে বললো, আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আপনি না এখন বাসায় যাবেন? আমি আমার বউকে যেখানে খুশি সেখানে নিয়ে যাব, তাতে তোমার কি? হ্যাঁ, এই, আমাকে বউ বলবেন না কিন্তু। আমি প্রিয়ার হাত ধরে বললাম, ভালোবাসি দেখেই তো তোমাকে আমি বউ বলছি। আমাকে বিয়ে করবে না প্রিয়া? না, আপনাকে আমি বিয়ে করব না। আপনাকে বিয়ে করার মতো আমার কাছে সময় নেই। এখন আমাকে বিয়ে করবে কেন? আমাকে তো এখন তোমার দরকার নাই। এখন ভালো চাকরি করো, প্রতিষ্ঠিত হয়েছো। আমার মতো কত ছেলে এখন তোমাকে বিয়ে করার জন্য আসবে? হ্যাঁ। দেখেন, উল্টাপাল্টা কথা কিন্তু বলবেন না। আমি প্রিয়াকে টান দিয়ে কাছে এনে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, একবার শুধু বলো আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি চুপচাপ এখান থেকে চলে যাব, তোমাকে কথা দিচ্ছি। প্রিয়ার চোখ বন্ধ করে বলল, আপনি মাঝে মাঝে এমন কিছু বলেন না, আমাকে একেবারে নার্ভাস করে দেন। প্লিজ, এখন আপনি বাসায় চলেন না, আমার একটুও ভালো লাগছে না। প্রিয়া আমি জানি ওই রাসেল তোমার সাথে কি কি করছে, আর তোমার প্রতিটা অভিশাপ আমার উপর পড়ছে। দেখো আমার হাতগুলো রিক্সা চালে কি অবস্থা হয়েছে। আমার বাবার কি কম টাকা পয়সা ছিল? তাও আমার ঠিকানা হয়েছে রাস্তায়। এরপরও আমি কাউকে কিছু বলে নাই, সহ্য করে নিয়েছি। আমি মনে মনে চিন্তা করতাম কি জানো, আমার প্রিয়াও তো ঠিক এমন গরিব ঘরে জীবন কাটায়। প্রিয়া পারলেই আমি পারবো না কেন? এখন আমি আমার জীবন নিয়ে চিন্তা করি না, শুধু ভয় হতো আমার এক জায়গায় আমি যেন আমার প্রিয়াকে আবার হারিয়ে না ফেলি। কতটা যে ভালোবাসি আমি তোমাকে বলার বাইরে। তবে আমার মনে হচ্ছে আমি তোমাকে সত্যি সত্যি হারিয়ে ফেলবো। প্রিয়া হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করবেন না। আপনি জানেন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আপনাকে ভালোবাসি দেখে আমি আপনার জন্য এত কিছু করি, এরপরেও কেন বোঝেন না? নিজে তো কষ্ট পাবে, সেই সাথে আমাকেও কষ্ট দিবে। আমি প্রিয়াকে জড়িয়ে ধরতে যাব, তখন প্রিয়া আমাকে বলল, এখন জড়িয়ে ধরতে হবে না, এখন বাসায় চলেন, আগে দেখি বাসায় সবাই কি করছে। একটা কিস পাবো না? চুপচাপ গাড়িতে ওঠেন বলছি, নইলে কিন্তু মাথা ফাটাবো। প্রিয়ার কথা মতো আমি গাড়িতে উঠে গেলাম। প্রিয়াকে নিয়ে বাসে যাওয়ার পর সবাই বেশ খুশি হয়েছে, আর বিশেষ করে আমার মেয়ে মাহি খুব খুশি হয়েছে। খাবার শেষে সবাই মিলে সোফায় বসে আড্ডা দিচ্ছি, তখন আমার আম্মু প্রিয়াকে বলল, তাহলে আমরা তোমাদের দুজনেরই বিয়ে ঠিক করে ফেলি, কি বলো প্রিয়া তুমি? আম্মুর কথা শুনে প্রিয়া বলল, আমি এখন বিয়ে করতে প্রস্তুত নই, আমার আরো সময় লাগবে। আমি দাঁড়িয়ে বললাম, আম্মু তোমরা একটু বসো, আমরা রুম থেকে আসছি। ও বিয়ে করবে না মানে? ওর বাপ দাদা 14 গোষ্ঠী সহ বিয়ে করবে। এই কথা বলে প্রিয়াকে টেনে আমি রুমে নিয়ে এলাম। ওইদিকে সবাই আমাদের কাহিনী দেখে হাসতে লাগলো। রুমের দরজা লাগিয়ে প্রিয়াকে বললাম, তা ম্যাডাম কি যেন বলছিলেন, আমাকে বিয়ে করবেন না? আবার বলেন তো। না মানে ইয়ে। আমি প্রিয়ার দিকে এগোতে লাগলাম আর প্রিয়া পিছুতে লাগলো। এক সময় ও গিয়ে দেওয়ালের সাথে লেগে গেল, এখন আর পিছুতে পারছি না। প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই, আপনি কি করতে চাইছেন বলেন তো? প্লিজ এরকম করবে না, আমার ভয় করে। আমি প্রিয়ার কাছে গিয়ে ওর ঠোঁটগুলো আঁকড়ে ধরলাম। প্রিয়া কিছু করতে পারছে না দেখে এক সময় আমার মাথা ধরে রেসপন্স দিতে লাগলাম। কিছুক্ষণ পরে ওকে ছেড়ে দিতেই প্রিয়া আমাকে জোর ধরে বলল, ওগো মোর প্রিয় মানুষ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, বিয়ে করবেন আমাকে? আমি টান দিয়ে প্রিয়াকে কোলে নিয়ে ওর গালে চুমু দিতে দিতে বললাম, পাগলি মেয়ে, আমি তো আরো অনেক আগেই তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই। তবে এখন জোর করে হলেও তোমাকে বিয়ে করব। অনেক অনেক লাভ ইউ বেবি। আমার পাগল জামাই, এখন বাহিরে চলেন, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আর আমাকে নিচে নামান বলছি। নিতে তো নামাবো না, এভাবে সারা জীবন তোমাকে আগলে রাখবো। প্রিয়াকে কোলে নিয়ে রুম থেকে বের হলাম। প্রিয়া আমার বুকে মুখ লুকিয়ে আস্তে করে বলল,
ইস, সবার সামনে আমাকে কি লজ্জায় ফেললেন। আমাদের দেখে আম্মু বলল, বুঝছি, আপনাদের আর আমাদের বুঝতে হবে না। তাহলে সামনের শুক্রবারে আমাদের বাসায় বিয়ে। কি বললিস তোরা? আম্মুর কথা শুনে প্রিয়া বলল, আমি কিছু জানি না, যা জানার আপনার ছেলেই জানে। প্রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। তবে ইতির মন খারাপ দেখে আমার একটু কেমন লাগলো। আমি প্রিয়াকে নিচে নামিয়ে ইতিকে বললাম, ইতি, আমি যদি কিছু বলি তো তুমি রাখবে? আমার কথা শুনে ইতি বলল, আপনি এখন আমার গার্ডিয়ান, আপনার কথা রাখবো না কেন আমি? যদি বলো তো আমি বাইরের কোনো ছেলে দেখতে পারি, তবে তার সাথে তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখছি, তুমি আমাদের বাসায় থেকে যাও। আমি চাই না তুমি দূরে কোথাও যাও। এজন্য আমি বলি কি, তুমি আমার বড় ভাইয়ের বউ হয়ে যাও। তবে আমার ভাইয়া বিবাহিত, ওর বউ আমার বাবাকে মেরেছে, একদম ফালতু মহিলা ছিল উনি। ভাইয়া আবার ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন বাকিরা তোমার মতের উপর। আমার কথা শুনে ভাইয়া বলল, আরে তোর মাথা খারাপ হয়ে গেল? কি বলিস এসব তুই? আমি একটা বিবাহিতা পুরুষ, ওর এখনো বিয়ে হয় নাই, ওকে আমাকে পছন্দ করবে? কেন সব কথা বলে লজ্জা দিস? কিন্তু ইতি আমাদের অবাক করে দিয়ে বলল, যার ছোট ভাই এত ভালো, তার বড় ভাই অবশ্যই ভালো হবে। আর আমার দূরে কোথাও যাওয়ার ইচ্ছে নেই। আপনি আমার গার্ডিয়ান, আপনি সব কিছু ভালো বুঝবেন। আমি এতে কোনো অমত পোষণ করব না, আমি রাজি আছি। আম্মু খুশি হয়ে বলল, তাহলে তো বেশ ভালোই হয়েছে, দুই ভাইয়ের বিয়ে আবার হবে। আমার যে কতটা খুশি লাগছে বলার বাহিরে। যাক, ভালোই হলো। ইতি আমার কথা শুনে ভালোই রাজি হয়ে গেল। রাতে প্রিয়া মাহিকে ওর রুমে নিয়ে গেল। আজকে নাকি মাহি প্রিয়া রুমে থাকবে। তবে আমার তো একটুও ঘুম আসছে না, মন শুধু বলছে প্রিয়ার কাছে যেতে। আমি রুম থেকে বের হয়ে প্রিয়ার রুমের সামনে গেলাম, গিয়ে আস্তে করে ডাক দিলাম, প্রিয়া, মাহি কি ঘুমিয়েছে? ভিতর থেকে প্রিয়া বলল, কিছুক্ষণ হলো ঘুমিয়েছে। কিছু কি বলবেন আর? তোমার রুমে আমি কি যেন একটা রেখে গেছি মনে হচ্ছে, দরজাটা একটু খোলো তো। প্রিয়া দরজা খুলে দিয়ে বলল, তাড়াতাড়ি করেন, আমার আবার খুব ঘুম পেয়েছে। আমি ধপ করে প্রিয়াকে কোলে নিয়ে বললাম, আমার মেয়ে এখানে থাক, তোমাকে ছাড়া আমার কোনোভাবেই ঘুমানো সম্ভব নয়। এখন আমার রুমে চলো। এই ছাড়েন, কিন্তু ভালো হচ্ছে না, আমাদের এখনো বিয়ে হয় নাই। আমি প্রিয়াকে আমার রুমে এনে দরজা বন্ধ করে দিয়ে বললাম, বিয়ে হয় নাই তো কি হয়েছে? তুমি আমার সবকিছু, আমার শুধু তোমাকে লাগবে। প্লিজ পাগলামো করবেন না, বিয়ের পর যা করার ইচ্ছে হয় করবেন, এখন ছাড়েন বলছি। প্রিয়াকে বিছানায় ফেলে দিয়ে আমি ওর উপর শুয়ে বললাম, এতদিন পর তোমাকে কাছে পেয়েছি, কিভাবে ছেড়ে দেবো? আমাদের বিয়ে হয় নাই কিন্তু এখনো। দূর, বিয়ের মাথা খাইছি, বিয়ের পরে আগে বাসর রাত। এই কথা বলে আমি প্রিয়ার নাভিতে চুমু দিয়ে বললাম, আজকে পুরো রাউন্ডে খেলতে হবে পুলিশ ম্যাডাম। প্রিয়া চোখ বন্ধ করে শুধু বলছে, প্লিজ এমন করবেন না। আমি প্রিয়ার শাড়ি খুলে ফেলে দিয়ে বললাম, আজকে কিছু বললেও আমি শুনবো না। লাইট বন্ধ করেন আগে। না, ওইটা থাক, সমস্যা নেই। আমার লজ্জা লাগছে, লাইট বন্ধ করেন প্লিজ। আমি লাইট বন্ধ করে প্রিয়ার উপর ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু প্রিয়া আমাকে সরিয়ে দিল। পর আমি প্রিয়াকে জড়ি ধরে ঘুমিয়ে গেলাম। খুব ভোরে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি প্রিয়া আমার পাশে নেই, হয়তো মাহির কাছে চলে গেছে। রাতের কথা মনে হলে কতটা যে ভালো লাগে বলার বাইরে। আমি উঠে গোসল করে নিলাম। বিয়ে করলে এই একটাই সমস্যা হবে, সকাল গোসল করতে হবে প্রতিদিন। গোসল করে আমি রুম থেকে বের হলাম। আমি কিচেন রুমের দিকে যেতে লাগলাম। আমি যদি ভুল না করি তাহলে প্রিয়া হয়তো সবার জন্য নাস্তা তৈরি করছে। কিচেন রুমে গিয়ে দেখলাম যেটা বলছি সেটাই, প্রিয়ার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, হয়তো কিছুক্ষণ আগেই গোসল করছে। আমি পেছন থেকে ওকে জড়িয়ে ধরতেই প্রিয়া ভয় পেয়ে বলল, এই কে কে? আরে ম্যাডাম, আমি। এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। ও আপনি? আমি তো ভয় পেয়েছিলাম। এখন আবার কি করতে এখানে এসেছেন? সারা রাত দুষ্টুমি করে মন ভরে নাই? সকাল সকাল আপনার জন্য গোসল করতে হয়েছে। আমি প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, মন চায় সবসময় তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকি। সত্যি, ভালোবাসার মানুষ সামনে থাকলে মনের ভিতরে আলাদাই একটা শান্তি কাজ করে। তোমাকে পেয়ে আমি বিশ্ব জয় করেছি মনে হচ্ছে। স্যার, আমাকে একটু রান্না করতে দেন, পরে আবার আমাকে থানায় যেতে হবে, প্লিজ স্যার। না বাবা, আমি পারবো না। প্রিয়া আমার দিকে ফিরে আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, প্লিজ বাবু, আমাকে রান্না করতে দাও। আর তোমার মেয়ে হয়তো উঠে গেছে, দেখো বাবু প্লিজ। আমি প্রিয়ার ঠোঁটে কিস করে বললাম, পরে আমার রুমে যাবে কিন্তু। এখন আমি গেলাম। প্রিয়াকে ছেড়ে আমি যেই চলে যাব, তখন প্রিয়া বলল, শোনেন,
আমি দাঁড়িয়ে বললাম, কন। আমাকে একা রেখে চলে যাবেন? আমি প্রিয়ার দিকে তাকিয়ে বললাম, বুঝেছি ম্যাডাম, তো বলেন এখন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এখন বর্তমানে আমাকে জড়িয়ে ধরে রাখেন, পরে কি লাগবে আমি বলবো না। আমি প্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আর ও রান্না করছে। প্রিয়ার মতো একটা মেয়ে পেয়ে সত্যি আমি খুব হ্যাপি। গ্রাম এলাকার মেয়েরা আর যাই করতে পারুক না পারুক, ওরা স্বামীদের খুব ভালোবাসতে পারে, এটা আমি মানি। দেখতে দেখতে আজকে শুক্রবার এসে গেল। কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে। এর মাঝে আমি আর প্রিয়া মিলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা প্রথম বাসর করব এখানে, সাথে হানিমুন। মাইকে ইতি, ভাবি আর আপুর কাছে রেখে আসছি। ভাইয়া পরে নাকি ইতিকে নিয়ে হানিমুনে যাবে, এজন্য আমরা চলে আসছি। আর আমার আপু প্রেগনেন্ট, এজন্য এখন আমাদের বাসায় থাকে। বাবু হওয়ার পর হয়তো দুলাভাই নিয়ে যাবে। আমরা কক্সবাজার গিয়ে প্রথম বাসরাত করলাম। অবশ্য প্রিয়ার সাথে আগে সবকিছুই করা হয়েছে, ওটা তো অন্য হিসাব। খুব সকালে দেখি প্রিয়া গোসল করে বের হয়েছে। ওকে দেখে আমরা আলাদা একটা আকর্ষণ লেগে গেল, এজন্য ওকে আবার টেনে আমার পাশে নিয়ে এলাম। আর প্রিয়া বলছে, ভালো হচ্ছে না কিন্তু, মাত্র গোসল করে আসছি। কিন্তু কে কার কথা শোনে? হানিমুন করতে আসছি কি আঙ্গুল খেতে? কিছুক্ষণ পর প্রিয়াকে সাথে নিয়ে আবার গোসল করলাম। খাওয়া দাওয়া শেষ হতেই প্রিয়া বলল, আপনি এখন দিন দিন খুব বাজে পথে চলে যাচ্ছেন। এতবার আমার শাড়ি পরতে আর গোসল করতে ভালো লাগে না। হানিমুনে এসে কাপড় পরে কেউ? আমি তো সবসময় বলি বাজে কথা বললে কিন্তু মাথা ফাটিয়ে দিব। লাভ ইউ না বেবি। শোনো, এখন আর শাড়ি পরতে হবে না, সবসময় টাওয়াল পরবে। আমার যখন মুড হবে তো তখন। আমি আর থাকবো না আপনার সাথে, যান। প্রিয়াকে কাছে টেনে নিয়ে বললাম, আমার জীবন মৃত্যু সবকিছু তুমি। তুমি স্যার আমার কি আছে বলো? আর তোমার কাছে আমি ভালোবাসা পাই, তোমার কাছে আমি সুখ পাই। এই জীবনে তোমাকে ছাড়া আমি কার কাছে যাব বলো? যাতে আমরা একাকিত্ব কিছুটা সময় কাটাতে পারি, এই জন্য তোমাকে এখানে নিয়ে আসছি। আর তুমি? প্রিয়া আমার ঠোঁট কামড়ে আমার গালে চুমু দিয়ে বলল, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আমার ভুল হয়ে গেছে। আমার যত ভালোবাসা আছে সব কিছু তো আপনাকে জুড়ে। তুমি শার্ট খুলছো কেন? মোট কি শুধু আপনার হতে পারে, আমার হয় না? এই না হলে আমার বউ। প্রিয়ার সাথে কিছুটা একাকিত্ব সময় কাটে বললাম, রেডি হয়ে নাও, এখন আমরা বের হব। আমি ফ্রেশ হয়ে রেডি হতে দেখি প্রিয়া টাওয়াল পরে বসে আছে। আমি ওকে দেখে বললাম, কি ম্যাডাম, এভাবে বসে আছেন কেন? রেডি হন। আমি তো রেডি হয়ে বসে আছি, তুমি না বললে হানিমুনে এসে কে কাপড় পরে, এই জন্য এখন থেকে টাওয়াল পরবো সব সময়। প্রিয়াকে জোরে ধরে বললাম, এটা শুধু আমার জন্য, অন্য কেউ আমার বউকে দেখলে আমি বুঝি ভালো লাগবে? তুমি আমার পার্সোনাল, তাই সবকিছু আমার জন্য স্পেশাল। এজন্য তোমাকে কেউ অন্যভাবে দেখুক আমি চাই না। আপনি আমাকে তাহলে শাড়ি পরিয়ে দেন মশাই। শাড়ি পরিয়ে দিলে এখন আবার অন্য কিছু হয়ে যাবে, পরে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। প্লিজ ম্যাডাম, আপনি কষ্ট করে পরে নেন। ওগো আপনি একটু দাঁড়ান, আমি রেডি হচ্ছি কিছুক্ষণের ভিতরেই। একটু পর প্রিয়া রেডি হয়ে বলল, এখন চলেন। প্রিয়ার হাত শক্ত করে ধরে বললাম, চলেন। প্রিয়াকে নিয়ে কক্সবাজার ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আর এই হানিমুনের মাঝেই আমাদের গল্প শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো গল্পে দেখা হবে।